আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সুস্থভাবে ঈদ উদযাপন করেছেন। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশী সকল শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এ সময়ের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন প্রেজেন্স লাইভ আলাপন। দূর থেকে পাশে আছি আজকের এই স্পেশাল ১৩তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রহমান দীপা। আমি ইউনিভার্সিটি তেলেঙ্গানাস্টালের ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি ইন নেটওয়ার্কিং এ অধ্যয়নরত। আমার সাথে সহ সঞ্চালক হিসেবে আছেন আমি শেখ মাহাজাবিন, ব্যাচেলর ইন বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া। অনুষ্ঠান শুরুর পূর্বেই আমি জানিয়ে দিতে চাচ্ছি আজকের মালয়েশিয়ার কোভিড-19 আপডেট। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে টোটাল আক্রান্ত সংখ্যা ৭,৮৫৭ জন এবং অত্যন্ত সুখবর হচ্ছে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। নদী আপু। ধন্যবাদ মাহিজাবিন তোমাকে আসলে এত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে বর্তমান আমরা যে সময়টা পার করছি আমরা সবাই আসলে ঘরবন্দি হয়ে গেছি। এই অবস্থায় তাই আমাদের মানসিকভাবে প্রফুল্ল থাকাটা খুবই কঠিন হয়ে গেছে। কিন্তু আমি হলফ করে বলতে পারি আজকে আমাদের সাথে যে বিশেষ দম্পতি অতিথি হয়ে এসেছেন তাদের মধ্যে একজন বিনোদন জগতে এ সময় যারা হচ্ছে আমাদের বিনোদন দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন। তার সম্পর্কে একটু না বললেই নয়। তাকে আমরা স্ক্রিনে দেখলে আমাদের আসলে মনটা ভালো হয়ে যায় কারণ আমরা জানি সে এমন কিছু একটা করবে যেটা দেখলে আমাদের মুখে হাসি চলে আসবে। এক কথায় বলতে গেলে তার অভিনয়ের মধ্যে আমরা ডুবে যাই। তিনি একাধারে মঞ্চনাটক, টেলিভিশন এবং চলচ্চিত্র এই ৩ মাধ্যমে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এর বাইরেও তিনি একজন নাট্যকার এবং গীতিকবি। আবৃত্তি এবং অভিনয় দিয়ে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার এবং পদক। তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব মোশাররফ করিম। হয়েছেন একজন গুণী অতিথি যিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন দর্শকদের মন। শুধু অভিনয় নয়, তিনি রচনা করেছেন নাটক। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় রোবেনা রেজা জুই এবং আমাদের সকলের প্রিয় আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম আপু। আপনাদের দুজনকেই আমরা এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মূল্যবান সময়ের মধ্যে আমাদের সময় দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। আচ্ছা, আমি প্রশ্নে চলে যাই। প্রথম কোশ্চেন হচ্ছে আমার ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? আর আসলে বর্তমান যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে মহামারীটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টাকে আপনি কিভাবে পার করছেন ভাইয়া? হ্যাঁ, এই বিষয় তো আসলে বিভিন্ন সময় ইদানিং কথা বলতে হচ্ছে। ব্যাপার হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে যে সময়টা আমরা পার করছি সেই সময়টা আসলে আপনি যত ভালোই থাকেন, আমি সাধারণত অন্য সময় তো খুব ব্যস্ত থাকি এবং ব্যস্ততার মধ্যে সবসময় জিজ্ঞেস করি যে একটু অবসর কখন পাওয়া যাবে। তো এবার বেশ অখণ্ড অবসর পাওয়া গেল। কিন্তু সেই অবসর উদযাপন তো আসলে করা যায় না। মাথার মধ্যে এক ধরনের অস্বস্তি, এক ধরনের আ টেনশন, শুধু নিজের জন্য না, দেশের জন্য, মানুষের জন্য, গোটা পৃথিবীর জন্যই আ সেটা হচ্ছে। তো সেই মস্তিষ্কের মধ্যে ওরকম একটি কাঁটা রেখে খুব আনন্দে বা খুব ইসে তো থাকা যায় না। তারপরেও ভালো আছি। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপুর কাছে। আপু, মানে আপনারা এবার যে ঈদটা আমরা সবাই পার করেছি, এটা আমাদের জীবনে এরকম ঈদ হয়তো এর আগে কখনোই আসেনি। আপনারা প্রতি বছরই তো দুইজনই যেহেতু অভিনয় করেন অনেক বেশি ব্যস্ত থাকতে হয় এবং হয়তো দম ফেলার জায়গাটাও পাওয়া যায় না। সেক্ষেত্রে এবার তো একদমই ভিন্ন। এই ঈদটাকে আপনারা কিভাবে কাটালেন? আমাদের আসলে খুব যে খারাপ কেটেছে তাও না। আমাদের তো আসলে জয়েন্ট ফ্যামিলি, সো ফ্যামিলিতে আমরা মেম্বাররা আছি সবাই এক বাসার ভেতর। আর আমরা যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিংটাতেও আমাদের বিভিন্ন ফ্লোরে আত্মীয় স্বজনরা আছে, আমার চাচা আছে, আমার ননাসের ছেলে মেয়েরা আছে। সবকিছু মিলিয়ে আসলে আমরা একদম যে খুব একা একা ঈদ উদযাপন করেছি তা না। হয়তো বাইরে থেকে আমাদের বন্ধু বান্ধব বা বাইরের যারা আত্মীয় স্বজন তারা হয়তো আসতে পারেনি,
বাট এটাকে আসলে মেনে নেয়া, মানে যখন যে পরিস্থিতিতে থাকা সেই পরিস্থিতিটাকে মেনে নিয়ে সেটাকে আসলে ভালো লাগাতে হয়, কিছু ভালো করার লাগাতে নেই। হয়। কারণ হ্যাঁ, যেহেতু আমাদের হাতে এই পরিস্থিতিটা নেই সেই জায়গা থেকে, তো হ্যাঁ ব্যস্ততা ছিল না, এটা একটা ইয়ে ছিল, খুবই অবসর গেছে। তবে একটা ভালো হয়েছে যে এবার খুব নিরিবিলি আমরা রোজাগুলো করতে পেরেছি ঠিকঠাক মতো, নামাজগুলো পড়তে পেরেছি, এটা একটা ভালো দিক। তো আর সাথে তো ঈদে মোটামুটি আত্মীয় স্বজন কিছু কাছাকাছি ছিল যারা, তাদেরকে নিয়ে একদম খারাপ কাটেনি, ভালোই কেটেছে। যাক আলহামদুলিল্লাহ। মানে আশেপাশে যারা আছে, যে আত্মীয়-স্বজন গুলো আছে তাদেরকে নিয়ে ভালো করে আসলে কেটেছে। মানে আমরা চেষ্টা করেছি ভালোভাবে কাটানোর, যতটুকু আমাদের সম্ভব হয়েছে। আশেপাশে বলতে ঘরোয়া আমাদের এই পরিবেশ। বিল্ডিং বিল্ডিং এ এক এক ফ্লোরে আমরা আমাদের আসলে বাড়িতেই যারা আছে তাদের এক এক সবাইকে ফ্লোরে নিয়ে। আমাদের সব আত্মীয় স্বজনরা আছে, তো আমাদের বিল্ডিং এর বাইরে যেতে হয়নি, এটা একই বিল্ডিং এর ভালো ভিতরে হয়েছে। আমরা আছি বেশ কিছু আত্মীয় স্বজন, তো এটা আমাদের জন্য একটা পজিটিভ হয়েছে। আর আমার বাসাও জয়েন্ট ফ্যামিলি, আমার শাশুড়ি আমার ভাসুরের মেয়েরা থাকে আমার সাথে, সবকিছু মিলিয়ে মানে মোটামুটি আমরা লোকজনের মধ্যেই ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘরোয়া পরিবেশে উদযাপন যাকে বলে। উদযাপন যাকে হ্যাঁ বলে, হ্যাঁ। হ্যাঁ, সেটাই। সেটাই সেটাই। তা আমি হচ্ছে আবার মোশাররফ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে হচ্ছে টানা 15 বছর থিয়েটার করার পরে প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়ানোর যে জার্নিটা, সেটা কিরকম ছিল যদি একটু শেয়ার করতেন। প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়ানোর জার্নি মানে প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়ানোর ঘটনাটা হতে পারে, হ্যাঁ, বা প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। প্রথম আশাটা ক্যামেরার কিরকম সামনে ছিল, দাঁড়ালাম। কিভাবে হ্যাঁ, মানে আশা হয়েছে। ওই তো কাজ তো নাটক করা, মঞ্চে কাজ করতাম, এখনো মঞ্চের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও যুক্ত আছি। তো একটি নাটকের জন্য আমাকে বলা হলো এবং চরিত্রটি খুব ভালো লাগলো। নাটক নাম অতিথি। তৌকির ভাই বলেছিলেন আমাকে এই চরিত্রটি করার জন্য। একই সঙ্গে উনি বলেছিলেন যে দেখেন আপনি ভালো লাগে কিনা, করবেন কিনা। তো আমার চরিত্রটি খুব ভালো লাগলো, যে কারণে আমি করতে রাজি হলাম। একটা চাকরের চরিত্র ছিল। তা আমি এখন পর্যন্ত অভিনয়ের ক্ষেত্রে চরিত্রকেই প্রাধান্য দিই। এই চাকর না একদম টিপিক্যাল নায়ক নাকি অন্য কিছু, সেটা না, চরিত্রটি আমার ভালো লাগলো কিনা সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তো প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম, আমার আসলে কোনো ধরনের অস্বস্তি বা নার্ভাসনেস ইত্যাদি যা কিছু কাজ করে সেটা আসলে কাজ করেনি। না করার প্রধান কারণ বোধহয় ওই যে একটা আমি অভিনয়ের সঙ্গে যুক্ত তো আসলে। সেটা এখন টেলিভিশন না হোক মঞ্চে তো যুক্ত। সেই কারণেই হয়তো কাজ করেনি। আর আমি এটা এনজয় করি আসলে। অভিনয়টা আমি উপভোগ করি বলেই আমি আসলে আমার ভেতরে বাড়তি কোনো টেনশন বা আম আ অস্বস্তি এগুলো কাজ করেনি। তবে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরার মানে টেলিভিশন নাটকের বা ফিল্মের ক্যামেরার যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ডিরেক্টর যখন নানান ধরনের উম ঐরকম টার্ম গুলো ব্যবহার করছিলেন, যে ক্যামেরার বিভিন্ন ভাষা আছে। তো সেইগুলোতে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এগুলো কি। তো তা নিয়ে আমার টেনশন হচ্ছিল। পরে আমার ভেবে নিলাম যে উনি যা খুশি বলুক, আমাকে তো কাজটা করতে হবে অভিনয়, তো সেটা আমি করেছি। তো সেটা করে গেছি এই আরকি। ধন্যবাদ ভাইয়াকে। আসলে মানে জানা হলো, এটা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রথম তো সবার মধ্যে একটা নার্ভাসনেস থাকে, ফার্স্ট টাইম যেই কাজটাই আমরা করতে নেই না কেন। তো অনেক দুঃসাহসিকতা দেখিয়েছেন এবং আপনার যে ক্যারেক্টার গুলো সেগুলো কিন্তু একটু ভিন্ন ধর্মী হয়। ইভেন আপনার বিভিন্ন যে ক্যারেক্টার সেগুলো আপনি খুব ভালোভাবে মানিয়ে নেন, যে বোঝাই যায় না যে না এটা আসলে কি অ্যাক্টিং হচ্ছে নাকি নিজে কেউ করছে, মানে নিজের মধ্যে নিয়ে আপনি অভিনয় করার চেষ্টা করেন। ধন্যবাদ, তা ধন্যবাদ। আমি চেষ্টা করি আসলে। তা আপুর কাছে আমার এই রিলেটেডই একটা কোশ্চেন ছিল যে আমরা যতটুকু জানতে পেরেছি যে থিয়েটার বা অভিনয়ের অভিজ্ঞতা ছিল না আপনার সেভাবে করে, তারপরেও আপনার কেন এই প্রফেশনটাই চুজ করা হলো, বা এখানে এতটা সাবলীলভাবে নিজেকে কিভাবে মানিয়ে নিলেন। আসলে একদমই অভিনয়ে আসাটা আমার হাজবেন্ডকে দেখেই, কারণ আমার হচ্ছে যে অভিনয়ে আসার আগে 3-4 বছর ওর সাথে বিভিন্ন
সেটে যাওয়া এবং সরাসরি নাটক নির্মাণ দেখা বা অভিনয় শিল্পীরা কিভাবে ক্যামেরার সামনে অভিনয় করছে এটা দেখার আমার অভিজ্ঞতা হয়েছে প্রায় 4 বছর 5 বছর। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল যে এই বিষয়টার সাথে আমি অনেকখানি পরিচিত হয়ে গিয়েছিলাম। এমনিতে আমার কালচারাল সেক্টরে কাজ করার ইচ্ছা ছিল বা সেরকম ভাবে আগাচ্ছিলামও আমি। সেটা গান নিয়ে আমার আসলে প্ল্যানিং ছিল, তো সামহাও পড়াশোনার জন্য সেটাকে খুব বেশি দূর আগাতে পারিনি। যখন আমি বিয়ের পরে আমার এই অভিজ্ঞতার ঝুলিটা দেখলাম যে খুব রিচ হচ্ছে ধীরে ধীরে, তখন আমার মনে হলো যে আমি এই সেক্টরটাতে হয়তো ভালো কিছু করতে পারবো যদি আমি চেষ্টা করি, লেগে থাকি। সেই জায়গা থেকে আসলে আগ্রহটা জন্ম এবং শুরু করা। কাজ যখন শুরু করেছি শুরুর দিকে হয়তো প্রথম 1-2 বছর শখে শখে করেছি, বাট তারপর থেকে আমি ট্রাই করেছি জিনিসটাকে, বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার, যে ঠিক আছে আমি যেহেতু কাজ করছি তাহলে এটা কিভাবে আমি আরো বেশি শিখতে পারি, আরো কিভাবে নিজেকে ভাঙতে পারি, সেই জায়গাগুলোর ক্ষেত্রে মনোযোগটা দিয়েছে। এবং সেক্ষেত্রে আমার কো আর্টিস্ট যারাই ছিলেন, আপনার মোশাররফের সাথে আমার প্রচুর কাজ হয়েছে, বা সিনিয়র আরো আর্টিস্ট যারা ছিলেন, ইভেন তো যারা বয়সে আমার চাইতে জুনিয়র ছিলেন কিন্তু এই সেক্টরে কাজ করছে আমার চাইতে আগে, তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শেখার চেষ্টা করেছি। এবং স্টিল নাও আমি এখনো কারোর সাথে যখন কাজ করি, আমার কো আর্টিস্টের সাথে বা আমার ইউনিটে যখন 5 জন অভিনেতা অভিনেত্রী কাজ করেন, আমি আমার সিকোয়েন্স ছাড়াও অন্যান্য সিকোয়েন্স যখন দৃশ্য ধারণ হয় আমি চেষ্টা করি সেখানে বসে সেই দৃশ্য ধারণটা দেখার, তারা কিভাবে পারফর্ম করছে, কিভাবে অ্যাক্টিং করছে সেটা দেখার। তা আমি এখন পর্যন্ত ট্রাই করি যে সবার কাছ থেকেই আমি হয়তো কিছু না কিছু শিখতে পারবো, এভাবেই শিখছি আর কি, এভাবে মানিয়ে নিচ্ছি। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এরকমটাই। আমার অবস্থা তাই হয়েছে, যেহেতু আমার আসলে থিয়েটার বা সকলেরই তাই আসলে। সেরকম ব্যাকগ্রাউন্ড নেই, তো আমার কাছে সবাই শিক্ষক। আর অ্যাক্টরের জন্য বা যে কোনো শিল্প মাধ্যমের জন্য আমি বলবো যে কোনো মানুষের জন্যই আসলে শেখার বিষয়টা ওইটাই, বিশ্বজোড়া পাঠশালা হোক। আসলে হ্যাঁ, ওই শেখা শিক্ষক দিবার আসল ব্যাপারটা তাই আর কি, চলতে চলতে শেখা, বলতে বলতে শেখা, বসবাসের মধ্য দিয়ে শেখা, এবং সেই শেখাগুলোই আমাদের প্রফেশনে কাজে লাগে। ট্রু। আচ্ছা, আমার 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 আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভাইয়াদের লাভ ম্যারেজ আমরা সবাই জানি। তো ভাইয়াদের প্রেমের গল্পটা আসলে কিভাবে শুরু হয়েছিল সেটা একটু ছোট করে যদি আমাদেরকে একটু বলতেন, দর্শকরা শুনতো। সেটা এত বেশি এটা এত বেশিবার বলা হয়েছে, আমার মনে হয় না যে কোনো দর্শকের এখন আর জানার বাকি আছে। অনেকবার তারপর অনেক ছোট করে একটু প্রোগ্রামে জানি। বলা হয়েছে। বিষয়টা কিছুই না, সংক্ষেপে বলি, অন্য আর 10 জন 10টা ভালোবাসার মতোই, আচ্ছা, খুব আলাদা কিছু না, খুব নাটকীয় কোনো ব্যাপার স্যাপার আসলে এখানে নেই। নেই। বিষয়টা হচ্ছে যে আমার ভালো লেগেছিল, আমি তাকে বলেছিলাম, সে একদিন সময় নিয়েছিল বা 2 দিন সময় নিয়েছিল এরকম ব্যাপার, তারপর সে আচ্ছা। উত্তর দিয়েছে, তারপর থেকে আমাদের প্রেম কাল চলছে। তাহলে ভাই আসলে বিয়ে করে তো অনেক বছর হয়ে গেছে, আপনাদের বিয়ে হয়েছে 2004-এ আমি যতটুকু জেনেছি, 2004। সো দীর্ঘ বছর একসাথে আসলে একসাথে আছেন। তো এখানে খুব সুন্দর একটা সম্পর্ক কিন্তু আমরা দেখি আপনাদের মাঝে খুব সুন্দর একটা সম্পর্ক টিকিয়ে রেখেছেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে কিন্তু রিলেশন করে বিয়ে করার পরেও হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থেকে যায়, এবং সেটা টান ধরেই কিন্তু একটা বিচ্ছেদের ব্যাপার চলে আসে। মানে এখন বর্তমান মিডিয়াতে আমরা এটা খুব সচরাচর দেখে আসতেছি। সেক্ষেত্রে ভাই আপনারা খুবই ব্যতিক্রম, এটার সিক্রেটটা কি ভাইয়া? বলো। আসলে সিক্রেটের কিছু নাই, এটা হচ্ছে যে সময়গুলোকে আসলে উপভোগ করা। এক একটা পরিস্থিতিতে মানুষের আসলে ভূমিকাগুলো এক এক রকম হয়, তো এখন এটা কেউ কেউ আসলে মেনে নিতে পারে, কেউ কেউ পারে না। আর যে কোনো রিলেশনশিপে আমার বিশ্বাস হচ্ছে যে কোনো সম্পর্কেই কিছু বোঝাপড়া এবং ছাড় দেওয়ার ব্যাপার থাকে, সেটা যে কোনো রিলেশনশিপ। আমার বাবা মার প্রত্যেকটা আদেশ উপদেশ বা শাসন যে আমার খুব বেশি প্রিয় ছিল তা কিন্তু না, অনেক কিছুই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা আমাকে বাধা দেয়া কেন হচ্ছে, এটা কেন করা যাবে না, ওটা কেন করা যাবে না, তারপরে কিন্তু আমরা মেনে নিয়েছি। আবার ভাই বোনের সাথে সম্পর্ক, বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের ক্ষেত্রেও যে আমার বন্ধু বান্ধব আমার ভাই বোন একই রকম আমার মন মানসিকতার হবে বিষয়টা কিন্তু তা না। তো সেই জায়গা থেকে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ভিন্ন, কিন্তু সেই মানুষটা যদি আসলে
মানুষটার উদ্দেশ্য এবং কর্ম যদি আসলে সৎ হয়, সেই মানুষটা যদি ভালো হয়, তাহলে পার্থক্য থাকলেও আসলে দুটো মানুষের পক্ষে একসাথে থাকা সম্ভব, এটা আমার বিশ্বাস। এখন মোশাররফ ভালো বলতে পারবে যে সে কিভাবে। না, এই আসলে মানুষ তো, দুজন মানুষ কখনোই একরকম তো হয় না। হয় না, দুজন ঝগড়া মানুষ করি না তা কিন্তু না, প্রচুর দুজন ঝগড়া করি। দুজন মানুষ তো দুই রকমই আসলে। দুইজন মানুষ তো দুই রকম। এই দুইজন মানুষ দুই রকম। একজন যদি আরেকজনের রকমটাকে ধরতে পারে বা রকমটাকে বুঝতে পারে এবং রকমটাকে হজম করতে পারে, হ্যাঁ, সবচেয়ে ভালো হয় রকমটাকে ভালোবাসতে পারে। ভালোবাসা তাহলে তো আর ঝামেলা অনেক থাকে না। ইজি হয়ে এই আর যায়। কি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি খুব বিশ্বাস করি আল্লাহ ভরসা। আমি এটাই খুব বিশ্বাস করি। সেটাই, আল্লাহ আচ্ছা। ভরসা। অবশ্য আপু যেটা বললেন সেটা কিন্তু একদম ঠিক। আমাদের বাসা হুম, থেকে যদি, পরিবার থেকে কেউ যদি আমাদের একটা ধমক দেয় বা কিছু সাজেশন করে, আমরা কিন্তু ওটায় অতটা মাইন্ডে নেই না, যেটা হচ্ছে অন্য কেউ যদি আমাদেরকে বলে সেখানে আমরা ভুল খুঁজতে শুরু করি যে কেন বললো আমাকে, কিসের জন্য। তো আমার মনে হয় যে সবাইকে যদি পরিবারের মতো করে ভালোবেসে অর্জন করে নেওয়া হয়, তাহলে সব সব সম্পর্কই, শুধু স্বামী স্ত্রী কেন, যে কোনো সম্পর্কই টিকিয়ে রাখা সম্ভব। সম্পর্ক টিকানোর এটাই আসলে মূল মন্ত্র। মানে যে কোনো হ্যাঁ, সম্পর্কেরই মূল মন্ত্র হচ্ছে যে সেই ব্যক্তিটার সাথে আসলে মানিয়ে নিতে হবে, সেটা যেই হোক। আমার রক্তের সম্পর্কে যিনি, তিনি রক্তের সাথে আমার সম্পর্ক আছে বলেই যে যুগ যুগ ধরে তার সাথে সম্পর্ক আমার খুব ভালো থাকে তা কিন্তু না। অনেক সময় কিন্তু আমরা আত্মীয় স্বজনরা অনেক দূরে সরে যাই মতের ব্যবধানের কারণে। হয়তো সেখানে ডিভোর্স শব্দটা নেই বলে ডিভোর্স ঘটে না, কিন্তু আলটিমেটলি দূরত্ব কিন্তু তৈরি হয়েই যায়। তো সেটাই, আর কিছুই না। তো আপু এটা নিয়ে যদি আরেকটু বিস্তারিত জিজ্ঞেস করতাম যে হচ্ছে, আমরা মোশাররফ করিমকে বিভিন্ন চরিত্রে দেখতে পাই স্ক্রিনে। তো মোশাররফ করিমের কাছের মানুষদের মধ্যে আপনি অন্যতম। তো সেক্ষেত্রে যদি বলা হয় যে বাস্তব জীবনের মোশাররফ করিম এবং পর্দার মোশাররফ করিমের মধ্যে কতটুকু মিল বা কতটুকু পার্থক্য রয়েছে, সে সম্পর্কে যদি একটু বলতেন। আসলে পর্দায় যখন থাকে সেটা তো পারফরমেন্স। যখন যেই চরিত্রে ও পারফর্ম করে সেই চরিত্র অনুযায়ী তখন নিজেকে ও তৈরি করে নেয়। সেটার সাথে আসলে বাস্তবের মোশাররফকে মেলানো একদমই উচিত না। তবে এতটুকু বলতে পারি যে হ্যাঁ, বাস্তবের মোশাররফও অনেক জলি মাইন্ডেড, অনেক মজা করতে পছন্দ করে, কিন্তু সেটা খুবই সিলেক্টিভ এরিয়ার ভেতরে। ওর খুব কাছের মানুষ, খুব কাছের বন্ধু বান্ধব, এদের সাথেই ও খুব নিজেকে মেলে ধরে। তো যে কারণে দর্শকদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, কারণ দেখা যায় যে দর্শকরা ওকে পর্দায় এত লাইভ এবং এত মানে হিউমারাস অ্যাক্টিং করতে দেখে। তো সরাসরি যখন ওর সাথে দেখা হয় তখন অনেক সময় দর্শক মনে করে যে লোকটা বোধহয় এরকমই, সারাক্ষণই বোধহয় এরকম ফান করতে থাকে বা দুষ্টুমি করতে থাকে, কিন্তু আলটিমেটলি ও কিন্তু বেশিরভাগ মানুষের সামনে খুব রাশভারী। একদমই খুব সিলেক্টেড পার্সনের সামনে হচ্ছে সে আসলে খুব মানে রিলেটেড মুডে থাকে বা খুব ফান মুডে থাকে। তো এটাই পার্থক্য। আর পর্দায় আসলে পারফর্ম করতে গেলে তো অনেক ধরনের ক্যারেক্টারকে নিজের ভেতরে আত্মস্থ করতে হয়, সেটার সাথে তো আসলে বাস্তবের আমরা একেবারে ভিন্ন। অবশ্যই এক্ষেত্রে আপনার উপর দিয়ে বলার কারো সামর্থ্য আছে বলে আমার মনে হয় না। তো নিশ্চয়ই আপনি সবচেয়ে বেটার জানেন। তো নদী আপু। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে, এটা ভাইয়ার কাছে। এটা আসলে আমার কোশ্চেন না, দর্শকদেরও কোশ্চেন বলা যেতে পারে, দর্শকরাও জানতে চেয়েছে আসলে। মানে ভাইয়া, আপনাকে আমরা অনেক সুন্দর সুন্দর নাটকে চরিত্রে অভিনয় করতে দেখেছি, এবং সেই অভিনয়ের মাধ্যমে আপনি দেশে বিদেশে বাঙালিদের মন জয় করে ফেলেছেন এক কথায় বলতে গেলে। এবং শুধু নাটক না, আপনি চলচ্চিত্রে অভিনয় করেও কিন্তু আমাদের হৃদয়টা জায়গা করে নিয়েছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে আপনাকে আমরা নাটকে একটু কম দেখতে পাচ্ছি। এটা কি চলচ্চিত্রে অভিনয় করার কারণে নাটকে কি কম সময় দেওয়া হচ্ছে, না অন্য কোনো কারণ ছিল? ব্যাপারটা সেটা না, ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় আর কি, এখন ও যারা বলছে তাদের বিষয়টা হচ্ছে যে ইউটিউব দেখে এখন অনেক লোকজন। তো সেই ক্ষেত্রে আমার নাটকগুলো তো রেগুলারলি শুটিং করছি, প্রচুর কাজই করা হচ্ছে। তো সেইগুলোর যেমন চ্যানেলের কাজ করা হচ্ছে, তো চ্যানেলের কাজগুলো চ্যানেলের ইউটিউবে যায়। আবার কখনো কোনো কোনো চ্যানেলে ইউটিউব নাই।
হুম, এটা হুম। একটা ব্যাপার। আবার নানান ধরনের ইউটিউব চ্যানেলও এখন তৈরি হয়েছে। শুধু নাটক দেখা এরকম বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে। সেগুলোর কাজ আমি খুব বেশিদিন আগে শুরু করিনি। খুব অল্প আচ্ছা। সময় হয় যে তাদের কাজ করা শুরু করেছি। তো তাদের সেই কাজগুলো সামনে আসবে। আসলে হচ্ছে যারা YouTube দেখতে পছন্দ করে তখন ওই YouTube এ দেখতে পাবেন আপনি। এই হচ্ছে বিষয়। আসলে সেটাই কথা যে আমরা যারা দেশের বাহিরে থাকি তারা কিন্তু আমরা ইউটিউবেই নাটক দেখি বা মুভি দেখি, সব কিন্তু আমরা ইউটিউবেই করে থাকি। এক্ষেত্রে হুম, হয়তো আমাদের মধ্যে একটা মনে হয়েছে যে ওকে ফাইন, ভাই এখন একটু কম কাজ করছে, এই জন্য হয়তো এই ধরনের মানে তাদের মন্তব্য হয়তো এসেছে। তো দর্শকদের ক্লিয়ার হয়ে গেল যে ভাইয়ার সামনে আমরা ইউটিউবে অনেক নাটক পাবো। এই তো। ইনশাআল্লাহ। আশা করা যায় যে কিছু কাজ করা আছে সেগুলো অন এয়ার হলে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে মেহজাবিন। অনেক প্রশ্ন উত্তর হয়ে গিয়েছে। এবার আমরা আরেকজন গেস্ট আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা ট্রাই করছি ওনার সাথে যুক্ত হবার জন্য। উনি হচ্ছেন বিএসএম এর সাবেক কালচারাল সেক্রেটারি, আমাদের সেতু ভাইয়া। সেতু ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। ভাবি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ। সেতু কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো। বেশ ভালো। সেতু ভাইয়াকে দেখেই ভাইয়া আপু দুজনের মুখে একটু ছোট্ট করে হাসি চলে এসেছে। তো এটা নিয়ে আমি জিজ্ঞেস করতাম যে জি। ভাইয়া এবং আপুর সাথে সেতু ভাই আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? আসলে এই প্রশ্নটা এতবার আমার আসলে শুনতে হয়, মানে কিভাবে পরিচয় হয়েছে, আমার সাথে তাদের রিলেশনটা কি। এটা এই মালয়েশিয়া এই প্লেন থেকে না এই হলেও প্রশ্নটা আমি মানে হ্যাঁ, সহজ। জি জি হ্যাঁ, আর আমার সাথে রিলেশনটা কি এটা সবাই বেশি জিজ্ঞেস করে। দায়িত্ব করে আমরা গেলাম, আমরা যে হোটেলে গেলাম জি সেখানে যাওয়া আসা হতো। এই হবে। তারপরে যতবারই মালয়েশিয়া গেছি ততবারই একসঙ্গে ঘোরাঘুরি, দেখা। সেতু খুব চমৎকার গান করে, হ্যাঁ সেতুর অনেকগুলো ছবি আছে। গান করা, ছবি আঁকা, দারুণ দারুণ সব গুণ ডিজাইন আছে, করা। ডিজাইন করা। এবং আমরা যেহেতু শিল্পের লোক বলে দাবি করি, সে স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগবে। মালয়েশিয়ায় সঙ্গ এনজয় করেছি, বহু জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। এই তো নাকি সেতু, হ্যাঁ, এই তো। অনেকটা হ্যাঁ হ্যাঁ অনেক স্মৃতি আমাদের আসলে মালয়েশিয়ার। একটা ভালো একটা সময় কাটছে আমাদের সবার। আচ্ছা তাহলে সেতু ভাইয়ের অনেক। কাছে আমার কোশ্চিনটা, আপনারা ভাইয়াও বললো আপনারা একসাথে মালয়েশিয়াতে অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন, অনেক মজা করেছেন। তো এখন ভাই আপনার কি কোনো স্মৃতির কথা মনে পড়ছে বা কোনো মজার এরকম ঘটনা ঘটেছিল যে ঘুরতে গিয়ে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আহ আসলে স্মৃতি তো উম আমাদের একটা খুব মানে পছন্দের একটা জায়গা বলো, আছে, আমরা হচ্ছে লাঙ্কাউইর কথা বলো। হ্যাঁ 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 লঙ্কাউইতে আমাদের হচ্ছে আমরা মানে যাওয়ার সময় অনেক ঝামেলা হইলো প্লেনের, মানে ফ্লাইট নিয়ে। তারপর কি হচ্ছে অবস্থা? হ্যাঁ, তো আমার অ্যাকচুয়ালি হচ্ছে ওখানে আমাদের একটা শুটিং এর প্ল্যান নিয়ে যাওয়ার কথা ছিল, আনফরচুনেটলি শুটিংটা হয়নি। বাট আমাদের ঘোরাঘুরি হয়েছে অনেক, মানে অনেক এনজয় করছি আমরা। ওই সময়টা খুব একটা ভালো একটা সময় ছিল আমাদের। এবং আচ্ছা আমরা আচ্ছা। একটা মানে হোপিং শুটিং আইল্যান্ড করতে শোর। জানলাম না, নেট দেখে একবার একটা, যেটা মালয়েশিয়ায় অনেক বাঙালি যারা থাকেন ওনারাও অনেকে ওই জায়গাটা জাননি, যে সুঙ্গাই গাবাই। সুনেগা ভাই। সুঙ্গাই গাবাই নামে হ্যাঁ একটা ঝর্ণা, সুঙ্গাইগা ভাই। ঝর্ণাটা আমরা হ্যাঁ আবিষ্কার ওখানেও করলাম। আমাদের একটা নাটকের শুটিং হয়েছিল। হ্যাঁ, তারপর আমরা বেড়াতে ওখানে গেলাম সেই জায়গায়। দারুণ জায়গা, জি জি চমৎকার জি জায়গা। জি আপনারা যদি না গিয়ে থাকেন যেতে পারেন, ভালো লাগবে খুব। হ্যাঁ হ্যাঁ না ওখানে আমি যাওয়াটা আসলে উচিত। আমি নিজেও 40 জানতাম মিনিটসের না। না আসলে নাম অনেক হচ্ছে সুন্দর সুঙ্গাই একটা গাবাই। জায়গা। আর সুঙ্গাইগা বাই। 40 মিনিটসের আচ্ছা ড্রাইভ, অবশ্যই বেশি তো না কোথাও। সবকিছু ঠিক হয়ে গেলে এবার যাওয়া হবে আমাদের ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ওখানে ওখানে আমাদের একটা 7 পর্বের ধারাবাহিক নাটকের শুটিং করা হয়েছিল সাজিন আহমেদ বাবু এবং মোশাররফ ভাইয়ের রচনায়। নাটকটার নাম হচ্ছে সারপ্রাইজ। সেই নাটকের শুটিং হয়েছিল ওখানে। তো ওখানে আসলে শুটিং করার সময় অনেক ভালো ভালো স্মৃতি ছিল আমাদের। অনেক মজা করা হয়েছে শুটিং এর সময়। আচ্ছা আচ্ছা। সময় পেলে নাটকটা দেখার আমন্ত্রণ রইলো। এই সুযোগে আমি নাটকের অ্যাড করে অবশ্যই। দিলাম ভাইয়া। সেতু ভাইয়া খুব
মজার একজন মানুষ মনে হচ্ছে। তো আমরা এটাও শুনতে পারলাম যে আপনি নাকি খুব চমৎকার গান গান। তো এই উপলক্ষে যদি আমরা সহ আসলে দর্শকরা হ্যাঁ একটু দেখতে পাই, যদি একটি গান গেয়ে শোনাতেন আমাদের সকলকে। আসলে আমার আমার অ্যালবামের গানটা ভাবিরও খুব পছন্দের একটা গান। আমি সেই গানটা আসলে আমার করার খুব ইচ্ছা। তারপর জানি না, যেহেতু সিডি চয়েস থেকে গানটা রিলিজ হয়েছে, তো অনেক সময় গানটা আমি ফেসবুকে দিলে বা ইউটিউবে দিলে এরা কপিরাইট ক্লেম করে, যে কারণে আসলে আমি জানি না এখানে কোনো প্রবলেম হবে কিনা যদি সেই গানটা করি। সো রিস্ক না নেওয়াটা ভালো আমার মনে হয়। লাইভে প্রবলেম না হলে আমি সমস্যা নেই, আমি গাইতে পারবো। আপনার মৌলিক গান, আমরা তাই তাহলে সেই গানটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের মৌলিক গান। জি ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেই গানটারই কয়েকটা তাহলে লাইন আমরা সেই গানটাই করছি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। জি। বুঝতে যদি চাও এ ভালোবাসার মানে, কান পেতে শোনো বুকের মাঝখানে স্বপ্নেরই রং ছড়িয়ে মায়াতে জড়িয়ে মিশে আছো তুমি আমাতে। বুঝতে যদি চাও এ ভালোবাসার মানে, কান পেতে শোনো বুকের মাঝখানে স্বপ্নেরই রং ছড়িয়ে মায়াতে জড়িয়ে মিশে আছো তুমি আমাতে। ওই বিধাতা জানে মিশে আছো তুমি আমাতে, ওই বিধাতা জানে মিশে আছো তুমি আমাতে। ওই বিধাতা জানে মিশে আছো তুমি আমাতে, ওই বিধাতা জানে মিশে আছো তুমি আমাতে। ধন্যবাদ সবাইকে। আর একটু বলে রাখি, গানটার কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানটার সুর করেছেন মোহাম্মদ মিলন, আর মিউজিক করেছেন এমএমপি রনি। ধন্যবাদ সবাইকে। চমৎকার। জাস্ট মনে হচ্ছিল রেকর্ডিং করা কোনো একটা বা আগে ধারণ করা কোনো একটা ভয়েস থেকে গান শুনতেছি, বোঝাই যাচ্ছিল না তো লাইভের মানুষটা এত সুন্দর করে একটা গান গাচ্ছে। ভয়েসটা অসাধারণ, সিরিয়াসলি আসলে অসাধারণ হয়েছে। আচ্ছা তাহলে আমরা আসলে আমি একটু কথা বলি, আরেকটা কথা বলি। অবশ্যই আমি আমাদের ভাবি কিন্তু অসম্ভব সুন্দর গান করে, তো আপনারা এই সুযোগটা আমার মনে হয় না ছাড়া ঠিক হবে। ভাবি আপনি 2 লাইন হলেও গাইতে হবে ভাবি। ছাড়া করব না। সেতু ভাই শোনো, তুমি যদি তুমি গাওয়ার আগে এটা বলতো তাও একটা চান্সেস ছিল। এখন তুমি গাওয়ার পরে আমার কথাবাসীর গলার গান শুনে দর্শকরা যতটুকু আমার কথা শুনতেছিল সেটুকু বের হয়ে যাবে। না, আমার আর ভাবির একটা ডুয়েট গান কিন্তু আছে যেটা আনরিলিজ। ভাবি চাইলে সেই গানটা 2টা লাইন করতে পারেন। তো এটা গানটা আমাদের রিলিজ হবে তখন দর্শক শুনবে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আপনার পছন্দের একটা গান করেন তাহলে। আচ্ছা আমরা রিলিজের অপেক্ষায় রইলাম তাহলে। জি জি ওকে ঠিক আছে, আমরা রিলিজের অপেক্ষায় রইলাম। আমার এখানে আমার একটা আবদার আছে, আমার না, এটা আসলে আমাদের সবার আবদার, দর্শক এবং আমার দর্শকদের এবং মেহজাবিন এখানে যে আছে আমার সাথে তারও আবদার এটা। ভাইয়া এবং আপুর কিন্তু আমরা একসাথে অনেক নাটকে অভিনয় করতে দেখেছি, একসাথে অনেক নাটক আছে আমরা দেখেছি। আমার পছন্দের যে নাটক সেটা হচ্ছে, অনেকগুলো নাটক আছে, তার মধ্যে একটি হচ্ছে সিকান্দার বক্স। আপু আছে আপনার সাথে অভিনয় করেছে, আপনার বোনের চরিত্রে ছিল। তো আমরা যেহেতু আপনাদের দুজনকে একসাথে পেয়েছি, এটা এই সুযোগটা মিস করা যাবে না। কোনো একটা সংলাপ সিকান্দার বক্স নাটকের যেটা এখন মনে পড়ছে আপনাদের, একটুখানি অভিনয় করে আমাদের একটু যদি দেখাতেন, কোনো একটা সংলাপ ছোট্ট করে। আমি একটু মুশকিলের জায়গাটা বলি, সেটা হচ্ছে যে আমার আসলে মনে থাকে না, সংলাপগুলো একদমই মনে থাকে না। প্রচুর ইম্প্রোভাইজেশনের কাজ হয়, তারপরে এত বেশি কাজ করি, তো সেসবের মধ্য থেকে যে একটি সংলাপ
বলতে পারলে ভালো লাগতো, মনে রাখা কিন্তু আসলে মনে নাই। এটা এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে ওই শুধু একটু সংলাপ যে আওড়ানো, এতে আমি ঠিক তৃপ্ত বোধও করি না। একটা সিকোয়েন্সের পুরো যদি সেই পরিবেশ অনুযায়ী অভিনয় করা যায়, তাহলে এই সিকোয়েন্সটাকে সম্মান জানানো হয়। হুম হুম তারপরেও যদি আমার মনে থাকতো, আমি অবশ্যই বলতাম সবার জন্য। কারণ বিশেষ করে আমার মালয়েশিয়ায় খুব যাওয়া ঠিক আছে। হয় এবং মালয়েশিয়া বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদের সঙ্গে বেশ কয়েকবার মেশামেশি হয়েছে। এক ধরনের সেই স্টুডেন্টদের প্রতি আমার এক ধরনের দুর্বলতাও হয়েছে। হুম, সেটা একটা ব্যাপার। আর প্রবাসী মালয়েশিয়ায় যারা থাকেন তাদের প্রতি আমার অনুভূতিটা আহ গভীর ভালোবাসার তুমি অনুভূতি। আবৃত্তি করতে পারো। মোশাররফ কিন্তু খুব ভালো আবৃত্তি করে, সেক্ষেত্রে ও হয়তো একটা হ্যাঁ, আবৃত্তি করে শোনাতে হ্যাঁ পারে। এটা করা যায়, হ্যাঁ এটা করা যেতে পারে। জি আমাদের জি জি নেক্সট আবদার এটা করে ভাইয়া যদি করা যেতে একটা পারে। এই কবিতা কবিতা আবৃত্তি বের করে করবো। শোনাতেন। তোমার মোবাইল থেকে বের করতে পারো। মোবাইলে কোথায় আছে? না মোবাইলে। আচ্ছা, আচ্ছা দেখে চেষ্টা আমরা করা যায়। আলাপ করতে থাকি, এর মধ্যে সে সিলেক্ট করুক কোন কবিতাটা তাহলে হ্যাঁ, কি করা যায়। ঠিক আছে। তোমার মধ্যে আপু আপনি যদি একটা গান আমাদের শোনাতেন, দুলান হলো। 2 লাইন। 2 লাইন হলেও। 2 লাইন। ভাবি 2 লাইন হলেই শোনান। হুম। আচ্ছা, 2 দিন যাবত এই গানটা খুব কিন্তু ভাইয়াও রিকোয়েস্ট মোশাররফের আছে এবং আমারও গাওয়া হচ্ছে খুব মানে সার্বিক পরিস্থিতি নিয়ে গানটা আসলে গান শোনাতে পারি। আমি জানি না কি অবস্থা হবে সেতু ভাইয়ের গান শোনার পরে। আমি সাহস করে গাচ্ছি। ভুবনে সরহে মোচন কর বন্ধন সব মোচন কর ভুবনে সরহে মোচন কর বন্ধন সব মোচন কর প্রভু মোচন কর ভয় সব দন্য কর ভুলয় প্রভু মোচন কর ভয় সব দন্য কর ভুলয় বল ছোট সংসার তিমির রাত্রে সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর ভুবনে সরহে মোচন কর স্বার্থ পাশ মোচন কর। বাহ, অসাধারণ। অনেক সুন্দর হয়েছে ভাবি। আমি আসলে হারিয়ে গিয়েছিলাম গানের মধ্যে, মানে বুঝতেই পারিনি কখন শেষ হয়েছে। নদী না আপু আসলে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বুঝতে পারলাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আসলে আমার মনে হয় মোশাররফ ভাই এখন কবিতা খুঁজে ছিল। পেয়েছে। এখন যে 1-2 লাইন গাইলে যদি কেউ প্রশংসা করে অনেক ভালো লাগে। না না আসলে সত্যি খুব ভালো হয়েছে, খুবই খুবই ভালো ভালো, হয়েছে। খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া কবিতা খুঁজে পেয়েছে। কবিতা খুঁজে ভাই, পেয়েছি। পেয়েছেন? জীবনানন্দ দাশের পশ্চিম বাংলা কাব্যের একটি কবিতা, যদি আমি ঝরে যাই। যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে ম্লান চোখ বুঝে, যখন চড়াই পাখি কাঁঠালি চাপার নীড়ে ঠোঁট আছে বুঝে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুকে,
পায়, শামুক গুগলিগুলি পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে। তখন আমারে যদি পাও না কো লাল সাত ছাওয়া মাঠে খুঁজে, ঠেস দিয়ে বসে আর থাকি না কো যদি বুনো চল তার গায়ে, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান। যার ডাক শুনে রাঙা রৌদ্রের চিল আর শালিখের ভিড়, একদিন ছেড়ে যাবে আম জাম বনে নীল বাংলার ভিড়। যার ডাক শুনে আজ খেতে খেতে ঝরিতেছে খই আর মৌরির ধান, কখন যে আসিবে মৃত্যু বাসমতি চালে ভেজা সাদা হাত খান। রাখো বুকে এই কিশোর গরচনা রূপে আমি করিব যে স্নান। বাহ, এই অসাধারণ ভাইয়া। সুন্দর, অসাধারণ। ভারাক্রান্ত হয়ে গেল পরিবেশটা। হ্যাঁ, নগর না, খুব ভালো হয়েছে। সমস্যা নেই, ভারাক্রান্ত হলেও সমস্যা নেই, আমরা একটু পরে গেম খেলবো, অনেক মজা করবো। তো কোনো তার আগে আমি একটু কমেন্টস করতে চাচ্ছি যে দর্শকরা এত সুন্দর সুন্দর জিনিস দেখে কি কমেন্ট করেছে একটু দেখি। সেটা হচ্ছে বাবর খন্দকার নামের একজন হচ্ছে সেতু ভাইয়াকে খুঁজছেন, তিনি অনেক মিস করছেন জানিয়েছেন। এরপরে হচ্ছে তমা আহমেদ বলেছেন কিউট কাপল। তারপর আরো অনেক অনেক আলামিন ভাইয়া বলেছেন জুই আপু অনেক সুন্দর গেয়েছেন। তারপরে হচ্ছে আমাদের সাথে আরো রয়েছেন তাহসিন জামান, আমাদের সাথে রয়েছেন নাবিল লিখেছেন মাল্টি ট্যালেন্টেড কাপল। তারপরে আরো অনেকে অনেক প্রশংসা করেছেন। সো আপু বুঝতেই পারছেন খুবই চমৎকার ছিল দেখেই সবাই খুব প্রশংসা করছে। তো এখন আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গান আসলে অনেক সাধনার ব্যাপার। প্র্যাকটিস ছেড়ে দিলে আসলে ভয়েস কোয়ালিটি ভালো থাকে না, আর দীর্ঘদিন আসলে রেগুলার প্র্যাকটিসের অভাবে অনেক গানের কথাও ভুলে গিয়েছি। তো হঠাৎ করে আসলে গান গাইতে বললে তখন ঝামেলাও হয়ে যায়, মাঝখান থেকে এক দুই লাইন হয়ে যায়। এটা আসলে যারা শ্রোতারা শোনেন তাদের আসলে তখন শোনার ক্ষেত্রে এক ধরনের তারা বাধাপ্রাপ্ত হন। তো সেটার জন্য সরি। এরপর থেকে আমি কখনো কোনো লাইভ শোতে অংশগ্রহণ করলে আগে থেকে প্রস্তুত থাকবো, গান গাইতে বলুক বা না বলুক অন্তত লিরিক্সটা সামনে রেখে প্রস্তুত থাকবো। যদি বলে ফেলে গাইতে তাহলে যেন মানে শ্রোতাদের যেন শুনতে কোনো বাধার সম্মুখীন হতে না হয়, যতটুকুই পারি এক দুই লাইন আমার মনে হয় এরপর থেকে বলবে ভাবি, এরপর থেকে সবাই রিকোয়েস্ট করবে। শ্রোতাদের আমার মনে হয় প্রবলেম হয়েছে, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, এটা অনেক অনেক কমেন্ট এসেছে। সো শ্রোতাদের শুনতে আমার মনে হয় না একটু প্রবলেম হয়েছে। ভাইয়া এবং ভাবি দিব আর মজার মজার কিছু গেমসও খেলবো, কিন্তু তার আগে আমরা এখন সেতু ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর ভাইয়া যাবার আগে বিএসএম সম্পর্কে যদি একটু কিছু বল। আচ্ছা, বিএসএম আমাদের অনেক মানে আসলে ভালোবাসার একটা মানে সংগঠন। মালয়েশিয়াতে যতদিন ছিলাম আমি হচ্ছে কালচারাল সেক্রেটারি হিসেবে এখানে ছিলাম। আর আপনার আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে বিএসএম এর যে লোগোটা আছে, এই লোগোটাও কিন্তু আমার করা। এটা হয়তো অনেকেই জানে না, এটা আমার লোগো করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা আমি ছোট বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আরো অনেক সময় সকলের সঙ্গে থাকতে পারলে বেশ ভালো লাগতো। তো সেটা সামনাসামনি না হয় থাকবো আবার, কিন্তু এখন বাড়ির মধ্যে তো গেস্ট আসছে, তাদেরও অ্যাটেন্ড করতে হবে। তো সবকিছু মিলিয়ে আর কি আপাতত বিদায় নিতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আপনারা, এবং শুভেচ্ছা সবাইকে। সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ওই কথাটা সবাই মিলেই ছড়িয়ে দিতে চাই যে নিজে নিরাপদে থাকুন এবং অন্যকে নিরাপদে রাখুন, এবং সেই নিরাপদে থাকার পদ্ধতি ইতিমধ্যে গোটা বিশ্ব জেনে গেছে।
সে বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। তো সেটা সবাই সেটা ফলো করুক আর কি। ধন্যবাদ সবাইকে। দুঃখিত যে একটু আগেই চলে যেতে হচ্ছে। ভালো থাকবেন সবাই। না, সবাই কোনো ভালো সমস্যা থাকবেন। নেই। অনেক ধন্যবাদ আমাদের আসলে জন্য দোয়া আপনাদের করবেন। মূল্যবান সময় থেকে আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন আমরা অনেক আপ- আনন্দিত। ধন্যবাদ ভাইয়া ভাইয়া। ভাবি দুজনকেই মানে অনেক ধন্যবাদ। মানে আপনি হচ্ছে আমি মানে অনেক খুশি আপনারা আসছেন, খুব ভালো লাগছে। এই আড্ডাটা আসলে অনেক মজা মজা লাগছে আসলে। ভালো থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে পরে এক সময়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই জি সাবধানে থাকবেন। আল্লাহ জি হাফেজ। জি সেতু আল্লাহ জি। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাবি, ভাইয়া, আল্লাহ হাফেজ। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আপনার কাছ থেকে বিএসএম সম্পর্কে একটু আমরা শুনে আমাদের প্রোগ্রামটা শেষ আচ্ছা, করে। বিএসওএম সম্পর্কে আরেকটু বলি। সেটা হচ্ছে আমরা বিএসওএম অনেক সাকসেসফুল কিছু প্রোগ্রাম করেছি। কালচারাল কিছু প্রোগ্রামও করেছি, বিভিন্ন ইভেন্ট করেছি, আর হচ্ছে আমরা বিভিন্ন ট্যুরে গিয়েছি, স্টাডি ট্যুর বা এমনি বিভিন্ন জায়গায় আসলে অনেক প্রোগ্রামই করা হয়েছে। আর হচ্ছে বিএসএম যতদিন মালয়েশিয়াতে ছিলাম আসলে এই সংগঠনটা সাথে প্রতিটা মুহূর্তে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এগুলো খুব মনে পড়ে। আর আরেকটা মানে এখানে আমি আসলে এই কথাটা বলতে ওই সময় ভুলে গেছি, সেটা হচ্ছে আহ মালয়েশিয়াতে মোশাররফ ভাই এবং জিভাবির সাথে আমার অনেক স্মৃতির মধ্যে আরেকটা স্মৃতি, উল্লেখযোগ্য স্মৃতি হচ্ছে আমার কনভোকেশনে তারা আমার প্যারেন্টস হিসেবে ওখানে উপস্থিত ছিল। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, আর এটা আমি আসলে সম্মানিত মানে গর্বিত বোধ করি। এটা আমার অনেক বড় একটা স্মৃতি, সারা জীবন থেকে যাবে। আর আপনাদের আচ্ছা, আজকে আমার হোস্টিংটা অনেক ভালো আমরা ছিল, এখনই খুব এখনই ভালো, আপনাকে যেতে দিচ্ছি দুজনেই না। খুব ভালো করেছেন। আমরা তো আচ্ছা ভাই, আমি একটু বলি, এখনই যেতে বিদায় দিচ্ছি না আপনাকে, জি, কারণ আমাদের গেমের অনেকগুলো পার্ট ছিল। তো ভাইয়া আচ্ছা, এবং আপু কিন্তু তাদের ব্যস্ততার কারণে, তাদের বাসায় গেস্ট আসার কারণে তারা আমাদেরকে আর সময় দিতে পারলো না। জি তো গেমগুলো আমরা আপনার সাথে জি জি। একটু খেলতে পারি ভাইয়া, যদি আপনি, আপনার যদি কোনো সমস্যা না হুম, থাকে। করা যায়। না না, অবশ্যই। আমার সমস্যা নেই, বলেন। আচ্ছা ঠিক আছে, জি তাহলে জি। আমরা গেমে চলে যাই মেহিসাবিন। আমরা আমাদের একটা গেম আছে, সেটা হচ্ছে বিঙ্গো নামের। এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে লিপ রিডিং করতে হবে। মানে কোনো সাউন্ড হবে না, আমি আচ্ছা, একটা ওয়ার্ড বলবো, আপনার সেইটা দেখে বুঝতে হবে যে ওয়ার্ডটা কি ছিল। কিন্তু ওকে, স্ক্রিনটা আপনার স্ক্রিনটা যেন এখানে চলে জি আসে, আমি জি তাহলে জি, বুঝতে পারবো। জি, নিশ্চয়ই এখন ঠিক স্ক্রিনটা আছে। আমারই থাকবে। ওকে, তো ফার্স্ট ওয়ার্ড এটা হচ্ছে আমরা মানে খাওয়া রিলেটেড। একটু ক্লু দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সময় হচ্ছে 5 সেকেন্ড, যা একটু তাড়াতাড়ি চিন্তা করে বলতে হবে। সো শুরু করছি। ঠিক আছে। ফার্স্ট ওয়ার্ড জি জি। আরেকবার। পিঠা। কাছাকাছি গিয়েছেন ভাই, আরেকটু চেষ্টা করতে হবে। আমি মানে ভিডিওটা আটকে আটকে আসছে তো। ফুচকা। এটা আমরা বলা যায় প্রায় সময় ব্রেকফাস্টে খেয়ে থাকি। একদম ইজি করে দিল। ব্রেকফাস্টে বলতে পারছি না, ভিডিওটা স্টার্ট হয়ে যাচ্ছে। পাস করছেন? হ্যাঁ, পাস করছি। জিনিসটা ছিল পরোটা। ও, পরোটা। ভাই এটা আমরা সকালে ব্রেকফাস্টে খেয়ে থাকি ম্যাম, অনেক সময় খেয়ে থাকি। হ্যাঁ 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 হ্যাঁ, পরোটা। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা, পয়েন্ট আরো আছে, যতগুলা জি জি। আছে। তো সেকেন্ডটা হচ্ছে বলা যায় সাংস্কৃতিক রিলেটেড। এটাও হচ্ছে একটা ক্লু দিয়ে দিচ্ছি। তো এটা বলছি আমি। আরেকবার। সাংস্কৃতিক কবিতা। না ভাইয়া, কবিতা না। আচ্ছা আমি আরেকটা ক্লু দিয়ে দেই, এটা হচ্ছে একটা, এটা বললে তো বুঝতেই পারবেন, আপনি যেহেতু গান করেন সো হ্যাঁ, এইটুকুই ঠিক আছে আপু। এর সাথেই জড়িত আছে। হ্যাঁ,
আচ্ছা, আরেকটা ক্লু দিই, যন্ত্র। এটা এক ধরনের মানে আহ, আমাদের কমেন্টস থেকে কমেন্টস পেয়ে যাচ্ছি, একজন সরাসরি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। নাবিল নাবিল সবাই সঠিক উত্তর দিচ্ছে, হোসনে আরা, রুনু, অডিয়েন্সে হচ্ছে নাবিল, হোসনে আরা, রুনু, আমির, বাবর খন্দকার সবাই বুঝতে পেরে গিয়েছেন যে এটা ছিল তবলা। আসলে এটাই সঠিক, এটা আসলেই ছিল তবলা। সেতু ভাইয়া, সেতু ভাই কি আমাদের সাথে আছেন? তার মনে হয় লাইনে কোনো প্রবলেম হয়েছে। যান্ত্রিক গোলযোগ হয়েছে। হুম, যাই হোক, যেসব অডিয়েন্সরা অ্যান্সার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সঠিক অ্যান্সার করবার জন্য। অনেকেই কিন্তু খুব সহজেই বুঝে গিয়েছেন আনসারটা, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। তা হ্যাঁ, আমরা আমাদের কাছে অনেক 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 হ্যাঁ, আমরা কিন্তু এখন কমেন্টস করতে পারি, কি বলেন নদী আপু? হ্যাঁ অবশ্যই, দর্শকরা অনেক কমেন্ট করছে, আমরা কিছু কমেন্ট করে নিতে পারি। হ্যাঁ, একজন ভাইয়াকে খুঁজতেছে, সেতু ভাইয়া কোথায়। তৌসিফ লিখেছেন লাভ ইউ ভাইয়া, তারপরে শুভ লিখেছেন লাভ ইউ মোশাররফ ভাইয়া, তারপরে আলামিন নূর লিখেছেন মোশাররফ ভাইয়া I'm really a big fan of you. I'm just to watch Bangladeshi natok only for you. You're all really great. Okay, big comment. অনেক অনেক কমেন্ট এসেছে, অনেক কমেন্ট এসেছে। এছাড়াও আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়েছে আমিত মহাজন। গ্রেট ইন্টারভিউ বাই বিএসএম। ওকে, আরেকজন লিখেছেন রাকিব হোসেন লিখেছেন কেমন আছো সবাই? আমরা সবাই বেশ ভালো আছি। আরেকজন লিখেছেন শাহিন হাসান লিখেছেন অসাধারণ হয়েছে পছন্দের তারকাদের নিয়ে লাইভে আসার জন্য। আমি কিন্তু আরো একটা কমেন্ট দেখেছি নদী আপু। অবশ্যই বলো। কেউ একজন লিখেছেন যে নদী আপু একটা গান করেন। আমার কি, আমি গান করতে পারি না। এরকম কোনো কমেন্ট আসে নাই। আমি দেখেছি। সাথে মালয়েশিয়া থেকেও যুক্ত হয়েছেন সাইদুর ইসলাম। অনেক অনেক কমেন্ট এসেছে, ধন্যবাদ দর্শক আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আমরা অডিয়েন্সদের সাথেও গেমটা খেলতে পারি। রেজাবিন, তুমি কি বলো? খারাপ হয় না যদি অডিয়েন্সরা আমাদের সাথে থাকে এবং খেলতে চায়, তাহলে অবশ্যই তারা তো আমাদের সাথে আছেই, তারা আমাদের সাথে অবশ্যই খেলবে আমি মনে করি। সো আমরা কিন্তু তাদের সাথেও খেলতে পারি। তো আমি পরে যে ওয়ার্ড দুটি বলবো, এই দুটি ওয়ার্ড আমাদের অডিয়েন্সদের জন্য। যে আগে বলতে পারবে সে হচ্ছে আমাদের উইনার, দর্শকদের মধ্যে উইনার। তাড়াতাড়ি বলতে হবে কিন্তু ফার্স্ট। হ্যাঁ, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু বলতে হবে। আচ্ছা, প্রথম যে ওয়ার্ডটা আমি বলছি সেটা হচ্ছে, আপু আগে একটু ক্লু দিয়ে নেন। ক্লু ক্লু দিলে তো বুঝে যাবে। হালকা পাতলা। হালকা পাতলা, তুমি বলো কি ক্লু দেওয়া যায়? আসলে এটা নিয়ে কি ক্লু দিব? এটা ক্লু দিলে সবাই বুঝে যাবে কি বলছি। আচ্ছা আগে ট্রাই করো, আমি চাচ্ছি। আচ্ছা আগে ট্রাই করো, না পারলে আমরা দিব। আচ্ছা আমি আরেকবার বলি ওয়ার্ডটা। আমরা উত্তর পাওয়া শুরু করেছি। প্রথম উত্তর দিয়েছে নাবিল অভিনেতা। বাবু খন্দকার বলেছেন অভিনেতা। আর কেউ কি আছেন? দুজন কিন্তু অলরেডি মানে একসাথে কমেন্ট করেছে। সো আমরা মানে এই পয়েন্টটা দিতে পারি, কি বলেন? হ্যাঁ, আমরা দুইজনকে উইনার করতে পারি, বিকজ
তারা বলার সাথে সাথে মানে বলতে আমার দেরি হয় না, উত্তর লিখে পাঠিয়ে দিয়েছে আমাদের এছাড়া আরো আমরা অনেকে comment করেছে, মাসুদ রানা, হোসনে আরা, রুনু, সবাই অভিনেতাই বলেছে, কিন্তু প্রথম যে দুজন বলেছে আমরা সেই দুজনকে পয়েন্ট দিতে পারছি। এরপরে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, যেটা বুঝতে পারবেন সেটা কমেন্ট করতে পারবেন। আচ্ছা, আমি পরের ওয়ার্ডটা তাহলে বলি। পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে দর্শক কোথায় আপনারা? দিতে হবে। আমি কি আরেকবার বলবো? হ্যাঁ আপু, আরেকবার ট্রাই করেন। ও বাবু সরকার বলেছেন টক ঝাল না, এটা টক ঝাল না। না 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 না, এটা টক ঝাল না। আরেকজন বলেছে এটা টক ঝাল, এটা সঠিক উত্তর না, আরেকটু ট্রাই করতে হবে। আরেকবার বলে দিই, হ্যাঁ বেটার হয়। আর বলা যাবে না। এটা কেউ পারছে না কেন? আচ্ছা, একটা না, দরজা না, টক ঝালও না। দিব কি আপু? হ্যাঁ, একটু ক্লু দিয়ে দাও। এটা আমাদের সকলেরই, প্রায় সকলেরই মানে করতে হয় জিনিসটা। সো এটা টক ঝাল না, এটা আমাদের জীবনের সাথে আসলে রিলেটেড। হ্যাঁ, আমাদের সবারই সেটা করতে হবে। চুই ঝাল একজন বলছেন, না দরজা না, সরকার না, কিন্তু আমি বলতে পারি ফার্স্ট ওয়ার্ডটা ঠিক ছিল। এরপরে আপনাদের হ্যাঁ ছিল, কমেন্ট করেছে সরকার, তারা কাছাকাছি গেছে বলতে পারবো। ফার্স্টে ঠিক বলা যায় ফার্স্ট ওয়ার্ড আর লাস্ট ওয়ার্ড কিন্তু ঠিক ছিল, স এবং র এই দুইটা কিন্তু ঠিক ছিল। এবার অলরেডি কমেন্ট করে ফেলেছে, আমরা আমাদের উইনারকে পেয়ে গিয়েছি। তানিমা ইসরাত লুনা, উনি সবার প্রথমে অ্যান্সার দিয়েছেন সংসার, এবং এটি সঠিক অ্যান্সার। এরপরে কিন্তু সবাই দেখে দেখে কমেন্ট করতেছে, এটা কিন্তু করা যাবে। আমরা বিজয়ী লুনাকেই ধরে নিচ্ছি, কারণ সেই প্রথম বলতে পেরেছে সঠিক ওয়ার্ডটা। ওকে, তাহলে এ পর্বে হচ্ছে মানে টাই হয়েছে না, তিনজন 1 পয়েন্ট করে পেয়েছে। হ্যাঁ, তিনজন 1 পয়েন্ট করে পেয়েছে। আচ্ছা, আমরা দর্শকদের সাথে আরেকটা গেম খেলতেই পারি। মাহিজাবিন, তুমি কি বলো? শব্দার্থ ভান্ডারটা কি খেলতে রাজি হয়? আমার কোনোই আপত্তি নেই। দর্শকরা খেলতে চাচ্ছে, তারা অনেক ইন্টারেস্টেড। দর্শকরা কি খেলতে চাচ্ছেন? দ্রুত লাইভে জয়েন করতে হবে, প্লাস শেয়ার করতে হবে এন্ড কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করে জানাতে হবে আমরা কি পরবর্তী গেমটা খেলবো কিনা। দ্রুত আমাদের পরবর্তী যদি গেম হয় তাহলে সেটা হবে শব্দার্থ ভান্ডার, যেটা হচ্ছে আমরা সচরাচর অনেক ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলোর অর্থ আমরা জানি না। তো সেক্ষেত্রে জানি না, হ্যাঁ, শুদ্ধ বাংলা অর্থটা আমরা জিজ্ঞেস করব। এবার দেখব যে কে প্রথমে অ্যানসার দিতে পারে। অলরেডি কমেন্ট চলে এসেছে, ইয়েস 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 ইয়েস, অবশ্যই আমাদের দর্শকরা খেলতে চায়। ওয়াও, আমরা কিন্তু খেলতে পারি। ইয়েস, অবভিয়াসলি। তো আমরা শুরু করব। এটাই কিন্তু আমি আগের থেকে বলে রাখি, এটাই জাস্ট 6টা ওয়ার্ড আছে। আগের থেকে পয়েন্ট ছিল 3 জনের, নাবিল, বাবর এবং লুনা আপুর। এই 3 জন কিন্তু 1 পয়েন্ট করে পেয়ে আছেন। সো আপনারা যারা জিততে চান তারা কিন্তু এগুলোর সবগুলোর অ্যান্সার দ্রুত দিতে হবে, যাতে অন্য কেউ না জিতে। তো নদী আপু, শুরু করব কি? অবশ্যই, তুমি বলো। প্রথম ওয়ার্ড আমাদের আজকে ছিল ভাইরাল, যেহেতু আমাদের মোশাররফ ভাইয়ার এবারের ঈদের নাটক ছিল ভাইরাল মাসুদ, তো সেখান থেকে
আমরা এই ওয়ার্ডটা চুজ করেছি, ভাইরাল। ভাইরালের শুদ্ধ বাংলা অর্থ কি? আমরা অনেক কিছু ভাইরাল করি আজকালকার দুনিয়ায়, ফেসবুকে, টুইটারে। সো এই ভাইরালের বাংলা অর্থ কি আগে বলে নি, গুগল ট্রান্সলেটর দেখলে হবে না। ঝটপট উত্তর দিতে হবে। 5 সেকেন্ডের মধ্যে। 5 সেকেন্ডের মধ্যে আমরা কাউন্ট করছি। 5 4 4 3 3 আড়াই বলবো কি? আচ্ছা, আড়াই। 1 না, একজন কিন্তু অলরেডি নাবিল অলরেডি হচ্ছে লিখেছেন খ্যাত। খ্যাত না। খ্যাত না। লুনাও লিখেছেন না। প্রকাশ সঠিক না, প্রকাশ না। সঠিক উত্তরটা আমরা এখনো কিন্তু খ্যাত বা পাইনি। বিখ্যাত হচ্ছে ফেমাস, আর হুম। খ্যাত আমরা রিনাউন্ড বলে থাকি, যেটা জানি। ভাইরাল কিন্তু, আই মিন ভাইরাল, একটা জিনিস ভাইরাল হওয়া মানে কি? প্রচার, একজন লিখেছেন প্রচার। ARL মামুন, না প্রচারও না। সঠিক উত্তর প্রচারও না, একটু চেষ্টা করতে হবে। আমরা কি সঠিক উত্তর বলে দেব? এই পয়েন্টটা কি? হ্যাঁ, মনে হয় বলে দাও। ছড়িয়ে পড়া। বেসিক্যালি ছড়িয়ে এটা শুদ্ধ অর্থ এটা না, যেটা এটা হচ্ছে দূষিত বা বিষপূর্ণ। আমরা ওয়ার্ডটা হচ্ছে, হ্যাঁ একজন লিখেছেন সংক্রমণ, কাছাকাছি যায় আর কি, মানে নেগেটিভ ভাইবস আছে ওয়ার্ডটায়। নেগেটিভ ভাইবস আছে, সংক্রমণ কাছাকাছি যায়। হ্যাঁ, ভাইরাল বলতে গেলে আমরা হচ্ছে দূষিত, বিষপূর্ণ, বা এটা আমরা ডিকশনারি থেকেই দেখে নিয়েছি। আপনারা বিশ্বাস না হলে সার্চ করে দেখতে পারেন। এখন সার্চ করে এখন সার্চ করা যাবে, এখন সমস্যা নেই, কিন্তু নেক্সট ওয়ার্ডের জন্য কিন্তু সার্চ করা যাবে না। সবাই ফোন নিয়ে বসে আছে, আই এম শিওর। আচ্ছা, তুমি পরবর্তী ওয়ার্ডটা বলে দাও। পরবর্তী ওয়ার্ড হচ্ছে কার্পেট। কার্পেট। সোজা, এটা পারতে হবে, এটা 5 গুণার আগে পারতে হবে। কার্পেট। 5 4 3 সবাই মনে হয় ব্ল্যাক আউট হয়েছে। না, সবাই গুগল করছে। এটা এটা আমি শিওর, গুগল করলে হবে না। 2 1 মাদুর। একজন বলেছে, মোহনা শেখ বলেছেন গালিচা, এবং এটি সঠিক উত্তর। উনি প্রথমে দিয়েছেন উত্তর। এরপরে হচ্ছে এরপরে আরো মানুষ বলেছে গালিচা। গালিচা মাদুর না, মাদুর হচ্ছে ম্যাট, আর কার্পেট হচ্ছে গালিচা। তো এই পয়েন্টটা হচ্ছে মোহনা শেখ পাচ্ছে। তো সাথে সাথে এমডি আশরাফুল ইসলামও অ্যান্সার করেছে। নদী আপু, দুজনকে কি 1 পয়েন্ট করে দিব নাকি? দুজনকে 1 পয়েন্ট করে দিতে পারি, যেহেতু তারা দুজন একসাথে উত্তর দিয়েছে। মোহনা শেখ এবং আশরাফুল ইসলাম, আপনারা দুজনেই এটা সঠিক উত্তর দিয়েছেন এবং সেম টাইমে। এবং কার্পেটের সঠিক উত্তর হচ্ছে গালিচা। এরপরে হচ্ছে একটা, মানে আমরা সচরাচর ইয়া করি, পিচ্চিকালের পছন্দের খাবার ললিপপ। ললিপপের বাংলা অর্থ। আচ্ছা, তুমি কাউন্ট করা শুরু করে দাও। এবার কিন্তু কার্পেট শেষ দর্শক, এবার কিন্তু ললিপপের বাংলা শব্দ বলতে হবে, অর্থ। ললিপপ আমাদের বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি, বলা যায়, চকলেট। ইভেন আমারও অনেক ভাল লাগে, এখনো আমার অনেক ভাল লাগে। ছোটবেলায় আমরা সবাই খেয়েছি ললিপপ। আমি কাউন্টডাউন শুরু করব। অবশ্যই, তুমি কাউন্টডাউন শুরু করে দাও। 5 4 অলরেডি আর আমাদের আশরাফুল ভাইয়া অ্যান্সার করে দিয়েছে বাতাসা। ভাইয়া 2 পয়েন্টস পেয়ে গেল। বাকি দর্শকরা কোথায়?
ললিপপ হ্যাঁ বেসিক্যালি বাতাসাই। একটু যদি চিন্তা করে দেখেন যে ওই ইয়াটা ছাড়া যে লাঠিটা থাকে ওটা ছাড়া কিন্তু ওটা বলা যায় বাতাসাই। বাতাসেই বলা ওকে, যায়। এরপরে আপু নেক্সট ওয়ার্ড। আচ্ছা এবার আমি পরের ওয়ার্ডটা বলি। পরের ওয়ার্ডটা এটা পারবে, আমার মনে হয় সবাই পারবে, এটা খুব ইজি একটা ওয়ার্ড, সচরাচর আমরা সবাই জেনে থাকি। লবি। লবির শুদ্ধ বাংলাটা বলতে হবে। আমি 5 কি সেকেন্ডের মধ্যে বলতে হবে। অনেক অবশ্যই তুমি কমন একটা ওয়ার্ড। অনেক কমন একটা ওয়ার্ড, লবি। 5 লবির শুদ্ধ বাংলা কি? 4 3 লবির বাংলা দর্শকরা পারছে না, এটা কেমন একটা কথা। না না পারবে, অবশ্যই পারবে। তো তুমি আরে কি তদ্বির। তদ্বির না, তদ্বির রিকোয়েস্ট হয় তাই না? টাইপের হয়, হ্যাঁ রিকোয়েস্টকে তদ্বির বলা যেতে পারে, কিন্তু লবির বাংলা না। লবি মানে আমরা হচ্ছে বিভিন্ন ইয়াতে গেলে হোটেলে এয়ারপোর্টেও দেখা যায়। ওকে, আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি। নাবিল সঠিক উত্তর দিয়েছে প্রবেশ পথ, এবং হ্যাঁ এটাই সঠিক। হ্যাঁ প্রবেশ দ্বার লিখেছে মোহনা শেখ। আমরা কি দুইজনকে পয়েন্ট দিব আপু? হ্যাঁ প্রবেশ কক্ষ, প্রবেশ দ্বার আসলে বলা যায় না। উপশালা, হ্যাঁ উপশালাও সঠিক উত্তর। হ্যাঁ। তাহলে কি আমরা নাবিলকে শুধুমাত্র পয়েন্ট দিচ্ছি? এখানে কিন্তু নাবিল আর হচ্ছে আমাদের আরেকজন ইয়া ছিলেন, দর্শক ছিলেন আশরাফুল ভাইয়া, দুইজন কিন্তু 2 পয়েন্টসে আছে। তাহলে এই পয়েন্টটা আমরা নাবিলকে দিতে পারি, ওই প্রথম সঠিক উত্তর দিয়েছে। এছাড়া উপশালা বলেছেন সুবর্ণা, নদী আহমেদ সুবর্ণা, এটাও ঠিক আপু, কিন্তু আপনি একটু লেট করে ফেলেছেন। আপনি হ্যাঁ আচ্ছা পরবর্তীটা পারবো অবশ্যই, পরবর্তীটা আমি বলছি। পরবর্তী ওয়ার্ডটাতে চলে যাই। পরবর্তী ওয়ার্ড হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পুর শুদ্ধ বাংলাটা কি? আমরা সবাই এটা ইউজ করি, কিন্তু আসলে বাংলাটা কিন্তু আমরা এটা ইউজ করা হয় না সবসময়। আমরা যখন থেকে এটা ইউজ করে থাকি তখন থেকে শ্যাম্পুই বলি। তো শ্যাম্পুর শুদ্ধ বাংলাটা কি? এটা কিন্তু আমাদের সবার জানা উচিত। গুগল করবে, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের ভিতর থেকে সবাই গুগল করতেছে। এটা কিন্তু আমাদের জানা উচিত, তাই না বলো? অবশ্যই, এটা আমাদের বলা যায় অনেকের প্রতিদিনের কি প্রতি বেলার ইউজ করে। হ্যাঁ তুমি কাউন্ট করা শুরু করে দাও, আমার মনে হয় কাউন্ট করা উচিত। 5 4 এটা না পারলে আসলে শ্যাম্পু দেওয়া উচিত না। মাথা ধোয়ার তরল। মাথা ধোয়ার তরল নয়। আমরা এটা হচ্ছে আরেকটা যদি বলে থাকি, এই ওয়ার্ডটা আমরা এখানে ভার্ব হিসেবে ইউজ করছি। আচ্ছা অলরেডি কিন্তু একজন, হ্যাঁ অলরেডি একজন ও ওয়াও নাইস, ট্যালেন্টেড ভাই, ট্যালেন্টেড মানুষজন, আমাদের দর্শকরা অনেক বেশি ট্যালেন্টেড। শিমুল ভাই অলরেডি ইয়া করে দিয়েছেন, কমেন্ট করে দিয়েছেন সংবহন করা। হ্যাঁ এটা সঠিক উত্তর, সংবহন করা। এছাড়াও আরেকটা হাস্যকর বাংলা আছে, সেটা হচ্ছে ধুইয়া মালিশ করা। মালিশ করা। আমাদের এই পয়েন্ট শিমুল ভাইকে দিতে পারি। শিমুল ভাইয়াকে সম্পূর্ণরূপে শিমুল ভাইয়া 1 পয়েন্ট পেয়ে যাবে, কারণ ওনার অ্যান্সার দেওয়ার অনেকক্ষণ পরে আর বাকি দর্শকরা অ্যান্সার করেছে। সো শিমুল ভাইয়া 1 পয়েন্ট। এখনো কিন্তু আমাদের আশরাফুল ভাই এবং নাবিউল ভাইয়া এগিয়ে রয়েছেন। সো ধরতে হবে না। একটাই ওয়ার্ড আছে, আরেকটি ওয়ার্ড আছে, এটা খুব তাড়াতাড়ি বললে, হ্যাঁ লাস্ট ওয়ার্ডটা এটা খুব তাড়াতাড়ি বলে আমাদের বিজয়ী কে আজকে সেটা আমরা বলতে পারবো। ওয়ার্ডটি হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জের শুদ্ধ বাংলা কি?
লাউঞ্জ কাউন্টডাউন শুরু করছি। এটা কিন্তু লাস্ট ওয়ার্ড। সো নাবিউল আর আশরাফুল দুজনকে বলে রাখছি, যদি জিততে চান তাহলে এটার সঠিক অ্যান্সার দিতে হবে। 5 4 3 2 এই পয়েন্টটা কি কেউ পাবে না? মনে তো হচ্ছে না, এখনো কোনো কমেন্ট আমি দেখছি না। 1 ওকে চলে এসেছে নাবিউল। নাবিউল প্রথমে অ্যান্সার করেছে বিশ্রাম কক্ষ। হ্যাঁ, এটি কারেক্ট। এবং আশরাফুল ভাইও সঠিক অ্যান্সার করেছে আরাম কক্ষ, এটিও সঠিক। কিন্তু নাবিউল সবার প্রথমে অ্যান্সার করার কারণে আজকে নাবিউলের পয়েন্ট হচ্ছে 3 এবং আমাদের আশরাফুল ভাইয়ের পয়েন্ট হচ্ছে 2। এছাড়াও আরো অনেকে 1 পয়েন্ট গ্যাদার করেছিল তাদের ঝুড়িতে, কিন্তু আজকের উইনার হচ্ছে আমাদের নাবিল। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন আপনাকে। ওকে দর্শকরা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হবার জন্য। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের নেক্সট যে প্রোগ্রাম হবে সেটি একটি নতুন ধারা নিয়ে শুরু হবে। আপনারা যদি সেটি দেখতে চান আমাদের বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার পেজের সাথে সংযুক্ত থাকুন, এবং আপনাদের যদি কোনো মতামত জানাতে হয় তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারেন বা আমাদের ইমেইলে মেইল করে আমাদেরকে আমাদের ফিডব্যাকগুলো জানাতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে গুড নাইট এবং আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।